লাইভ বনে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক অভিনন্দন। অনেক দিন পরে তোমাদের সাথে নতুন একটি লাইভ ক্লাসে দেখা। যদিও বা অনেকদিন আমার লাইভ ক্লাসের স্কেজুল আমি দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আই ডিডন্ট টেক দ্য ক্লাস। সো আজকে অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। সো আই হোপ যে সবাই জয়েন করবে। আজকে দুর্দান্ত একটা ক্লাস হবে। অ্যাকচুয়ালি আজকের ক্লাস হচ্ছে প্রিপোজিশন। সো যারা ক্লাসটি মিস করেছো কিংবা ফার্স্ট ইয়ারে আছো কিংবা সেকেন্ড ইয়ারে, সবার জন্য ক্লাসটি উন্মুক্ত। সবাই ক্লাসটি করে আজকে উপকৃত হতে পারবে। তো আমি বেশি দেরি করবো না, বাট একটু সময় নিব সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য। সবাই কাইন্ডলি একটু লাইভে জয়েন হয়ে যাও। সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও। সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও। আমি ততক্ষণ একটু গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, তো আশা করি সবাই ভালো আছো। কেমন আছো জানাও আমাকে। অনেকদিন পর যেহেতু তোমাদের সাথে লাইভে দেখা হচ্ছে। আজকে আজকে বিরাজ ভাই অনেক জোরাজোরি করে আমাকে লাইভ ক্লাসে ঢুকাইছে। বিরাজ ভাই একটু দিকে চলে আসেন না। যদিও বা আমি ক্লাস আমার খুব ব্যস্ততা থাকে, আসলে ক্লাসগুলো নিতে সেভাবে পারি না। চেষ্টা করি, কিন্তু আসলে ব্যস্ততার জন্য প্রায় সময় ক্লাস মিস হয়ে যায়। তো মিরাজ স্যার বলছে না ভাই এবার আপনাকে নিতে হবেই হবে। তো এই জন্য আজকে লাইভে আসলাম। একটু পার্থক্য একটা ফোন দিয়ে একটু বলেন যে গ্রুপগুলোতে দিয়ে দিতে আমাদের। আমি একটু সময় নিব সবাইকে লাইভ ক্লাসে একটু জয়েন হওয়া পর্যন্ত। আজকে অনেকদিন পর লাইভ আসলাম, সবাই তো একটু দেখি সবার সাথে একটু কথা বলি। ফাইনালি জারিন সরকার বলছে, আবির বলছে আসসালামু আলাইকুম স্যার। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাকে দেখছে actually my phone is not working, maybe I can't see your comments. Wait a minute. ওকে, সো সবাই যুক্ত হয়ে যাও। আজকে আমরা বেসিক প্রিপোজিশনের কিছু বেসিক জিনিস আমরা পড়বো। পাশাপাশি আজকে ক্লাস করলে তোমাদের বেসিক জিনিসটা অ্যাটলিস্ট দূর হবে, আসলে প্রিপোজিশন কিভাবে কাজ করে এই ব্যাপারটা অন্তত বুঝতে পারবে। এই ব্যাপারটা বুঝাই আসলে অনেক বড় ব্যাপার। বেশ সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। কেমন আছেন স্যার? ভালো আছি। ইসরাতুল জান্নাত, নুসরাত জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোদন রূপসী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিলরুবা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস করছি ভাই, আই অলসো মিস ইউ, অল অফ ইউ অ্যাকচুয়ালি। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আহমেদ এখানে আয়, কাকে আসতে বলতেছো? ওহিদুল, আরে ওহিদ কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নুসরাত জাহান, এতদিন কোথায় ছিলেন? আমি ছিলাম, আই ওয়াজ ইন দা, আই মিন আমি এখানে ছিলাম, বাট অ্যাকচুয়ালি আমি আই ডিডন্ট টেক দ্য ক্লাস বিকজ অফ মাই বিজনেস। সো এই জন্য ক্লাসগুলো নেওয়া হয় নাই। আমাকে তৌসিফ দেখছে, আমাদের ওল্ড স্টুডেন্ট। তুইও দেখতে পারিস, আজকে ইম্পর্টেন্ট একটা বেসিক জিনিস পড়াবো। তৌসিফ থাকিস, তুই কয়েক মিনিট থাকিস। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি বেশিক্ষণ সময় নেব না, আমি একটু সময় নিচ্ছি আমাদের ক্লাসগুলো আসলে শেয়ার হওয়া পর্যন্ত। এখন 2 মিনিট হয়েছে আমি লাইভ ক্লাসে আসি, হয়তো আমি হাইস্ট 3 থেকে 4 মিনিট সময় নেবে, এরপরে আমি লাইভ ক্লাসটি আজকের ক্লাসটি শুরু করে দিব। আমরা কি টপিক নিয়ে আলোচনা করবো? অলরেডি 64 জন আসছে। সবাই দেখো, আমি এতদিন পরে আসছি, যদি তোমরা ইফ ইউ ডোন্ট শেয়ার দিস লাইভ ক্লাস, তাহলে তো এটা আমাকে 64 জন মানে 120টা শেয়ার হতে হবে গ্রুপ সহ। নাও আমি 1 মিনিটের মধ্যে একটু শেয়ার দেখতে চাই, মাত্র 3টা শেয়ার হবে না, এটা হবে না। পার্থকে ফোন দিচ্ছেন, কল দেন। এই 3টা শেয়ার কিচ্ছু হবে না। আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক, সিরিয়াসলি প্রিপোজিশন আর বেসিক জিনিস পড়বো। সবাইকে বলছি লাইভ ক্লাসটি এখনই শেয়ার করে দাও। দেখি যদি আমাকে কতটুকু ভালোবাসা, এতদিন পরে আসলাম, তুমি যদি লাইভ ক্লাস শেয়ার না করো তাহলে কিছু বলার নাই। এখনো 3টা শেয়ার, ভাই কেমন সম্ভব? আমার স্টুডেন্ট এরকম হতে পারে না। দে লাভ মি সো মাচ, দে লাভ মি সো মাচ। অনলি 3 শেয়ার, 3টা শেয়ার হয়েছে, 3 শেয়ারস। আমি আমি এটা টলারেট করতে পারবো না, আই কান্ট টলারেট ইট। দেখি ভাই কয়টা শেয়ার হয়েছে দেখেন তো, সবাইকে দিয়ে শেয়ার দেওয়ান। এতদিন পর আসি মিয়া, শেয়ার টেয়ার নাই, হয় নাকি এটা? 7 শেয়ার, এতক্ষণ বলার পরে 4টা শেয়ার বললো। ভাই আমি কাপড় বিক্রি করতেছি, কাপড় বিক্রি করার মতো শেয়ার দিতে বলতেছি, তারপরে দিচ্ছ না আমাকে। লেট মি শেয়ার দ্য ভিডিওস ফার্স্ট অফ অল। আমি আগে শেয়ার করে নিই।
ওকে, সবাইকে অনুরোধ করব, আমরা বেশিক্ষণ সময় নিব না, একটু তোমরা কাইন্ডলি শেয়ার করে ফেলো। 13টা শেয়ার। দেখো আজকের ক্লাসটা সিরিয়াসলি আজকের ক্লাসটা ইজ সো ইম্পর্টেন্ট। অ্যান্ড টুডে আমি একদম বেসিক প্রিপোজিশন কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব। এরপরে আমরা ভেতরে ঢুকবো, আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু পড়াবো। নেক্সট আরেকটা ক্লাসে আমরা বেসিক প্রিপোজিশন পড়বো, এরপর আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। তো আজকে 80 জন অলরেডি হয়ে গেছে, 21টা শেয়ার হয়েছে, অসাধারণ। বাট 82 জন থেকে 82টা শেয়ার পেলে আরো ভালো লাগতো। মনটা ভরাই দিছো, থ্যাংক ইউ। সিরিয়াসলি ইউ লাভ মি সো মাচ, আই নো অ্যাবাউট ইট। তোমরা আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাদেরকে খুব ভালোবাসি, একদম হৃদয়ের ভেতর থেকে। ওকে, দেখো তো আমি কি ক্যান আই স্টার্ট দ্য ক্লাস রাইট নাও? আমি কি ক্লাস শুরু করতে পারি সোনামণিরা? আমি কি ক্লাস শুরু করতে পারি? আমি বলছি তোমরা আজকে যারা এই ক্লাসে আছো একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। যদি শেষ পর্যন্ত তুমি থাকো আজকে সিরিয়াসলি অনেক কিছু তোমরা জানতে পারবে। হ্যাঁ, তোমরা একটু ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে দাও, কারণ আজকে সত্যি ইম্পর্টেন্ট। স্যার আপনার জ্যাকেটটা আমার জ্যাকেটটা সেম হয়ে গেছে আর কি। স্যার বেশি ঠান্ডা লাগতেছে? ইয়েস, আমি এসি রুমের মধ্যে আছি তো। ইয়েস স্যার ওকে, আই উইল স্টার্ট রাইট নাও। বাট তোমরা সবাই একটু শেয়ার করে দাও। স্যার শুরু করে দেন। ওকে, আমি শুরু করে দিচ্ছি। 81 জন, বাট ইউ হ্যাভ টু প্রমিস মি দ্যাট যে ক্লাস শেষ হওয়া পর্যন্ত তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? একদম ক্লাস শেষ হওয়া পর্যন্ত তোমাদেরকে এখানে থাকতে হবে, তাহলে তোমরা অনেক কিছু আজকে জানতে পারবে। তবে মূল বেসিকটা আমরা 5 মিনিটের মধ্যে জেনে ফেলবো। তাহলে আমি আর দেরি না করে আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো আজকের টপিক হচ্ছে আমাদের প্রিপোজিশন। আমাদের টপিকের নামই হচ্ছে প্রিপোজিশন। এখানে বাংলা আমরা পাচ্ছি প্রি, আর আমরা পাচ্ছি পজিশন। আমরা ওরকম গতানুগতিক ছোটবেলার মতো পড়বো না, হ্যাঁ, যে প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, এগুলো আমরা পড়বো না। আমরা ডাইরেক্ট একটু যাই প্রিপোজিশনের সংজ্ঞায়। প্রিপোজিশনের যে সংজ্ঞাটা, আমরা যদি সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করি, দেখো সংজ্ঞার মধ্যে কিছু জিনিস বুঝার আছে। এটা বুঝলে আসলে হয়ে যাবে ভাইয়া, এই জিনিসটা বুঝলে হয়ে যাবে। সেটা কি? ইট ইজ এ ওয়ার্ড। প্রিপোজিশন একটা ওয়ার্ড কিনা বলো? একটা ওয়ার্ড। তোমরা আমার সাথে একমত হবে। ইট ইজ এ ওয়ার্ড উইচ রিলেটস, যেটা রিলেট করে। রিলেট মানে বুঝতেছো তো, সম্পর্ক করে দেয়, রিলেট করে। এ নাউন অর এ প্রোনাউন। অর্থাৎ প্রিপোজিশন যখনই আসবে এটা রিলেট করে দিবে কোন একটা নাউন প্রোনাউনের সাথে। যখনই দেখবা প্রিপোজিশন আছে তারপর একটা নাউন থাকে। আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছি, প্রিপোজিশন দেখবো তারপরে নাউন থাকবে। নাউন থাকা মানে প্রোনাউন থাকা। হ্যাঁ, নাউন থাকা মানে প্রোনাউন থাকা, ওটা আর বলতে হচ্ছে না। প্রিপোজিশন আছে মানে পরে নাউন আছে। ফার্স্ট ইয়ার থেকে এভাবে আমরা পড়ে আসি। প্রিপোজিশন দেখছি, তাহলে পরে কে থাকবে? নাউন থাকবে। প্রিপোজিশন কখনোই একলা বসতে পারে না, এটা কাপল। প্রিপোজিশন আসে মানে নাউন আসে। তাহলে প্রিপোজিশন রিলেট করে নাউন আর প্রোনাউনের সাথে with some other word in the sentence. এই লাইনটা ইম্পর্টেন্ট, লাইনটা ভালো করে খেয়াল করো। প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড which relates a noun or pronoun, যেটা একটা নাউন প্রোনাউনের সাথে রিলেট করে with some other word in the sentence। একটা সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে প্রিপোজিশন তারপরে যে নাউনটা আছে তার সাথে কি করে দিবে? একটা কানেকশন তৈরি করে দিবে। যেমন আমরা বলি ইন দ্য মর্নিং। 105 জন দেখছো, এই 105 জন যারা দেখছো ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, তাহলে আজকে অনেক কিছু শিখতে পারবা। আমি আবারও বলছি, একদম ক্লাসের শেষ হওয়া পর্যন্ত আগে যাবা না, বেসিক জিনিস বুঝে ফেলো ভাই, অনেক কিছু হয়ে যাবে। আবার দেখো, ইট ইজ এ ওয়ার্ড হুইচ রিলেটস এ নাউন অর প্রোনাউন। কোন নাউন প্রোনাউনকে রিলেট করে। দেখো যখনই প্রিপোজিশন দেখবা তারপরে নাউন আছে। অন দ্য টেবল, ইফ ইউ সে অন দ্য টেবল, সো টেবল অন প্রিপোজিশনের পর টেবল আছে, ঠিক আছে? ইন দ্য মর্নিং, তাহলে ইন পরে কি আছে? মর্নিং নাউন আছে, ঠিক আছে? আই এম প্লেইং ইন দ্য ফিল্ড, ইন প্রিপোজিশনের পর কি পাচ্ছ তুমি? ফিল্ড। আই এম ইন দ্য রুম, আই এম ইনসাইড দ্য রুম, তাহলে আমি ইন বা ইনসাইড, এরপরে রুম, নাউন আছে বা প্রোনাউন আছে। তাহলে প্রিপোজিশন ইট ইজ এ ওয়ার্ড হুইচ রিলেটস এ নাউন আর প্রোনাউন। কোন নাউনকে কোন নাউন বা প্রোনাউনকে সে রিলেট করবে, এসে রিলেট করে দিবে কার সাথে? সাম আদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে রিলেট করবে, সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে রিলেট করবে। দ্যাট আদার ওয়ার্ড, যে ওয়ার্ডটার সাথে রিলেট করবে, দে আদার ওয়ার্ড কুড বি এ নাউন অর প্রোনাউন অথবা ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রিপোজিশন আসছে, তারপর একটা নাউন নি বা প্রোনাউন নিয়ে আসছে, এবার এটার সাথে সে রিলেট করবে সেন্টেন্সের অন্য শব্দের সাথে। আর ওই অন্য শব্দটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, ভার্বও হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। তার মানে প্রিপোজিশন মধ্যখানে কি কাজ করছে খেয়াল করো তো। এই যে প্রিপোজিশনটা, এটা এসে তারপরে যে নাউন থাকবে, এই নাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের কানেকশন করবে। আর এই অন্য ওয়ার্ডটা হতে পারে কোনো নাউন, এই অন্য ওয়ার্ডটা হতে পারে কোনো ভার্ব অথবা কোনো অ্যাডজেক্টিভ। ইজ মাই পয়েন্ট ক্লিয়ার? এতটুকু বুঝছো কিনা বলো? এতটুকু বুঝছো কিনা বলো? আমি আবার বলবো, এতটুকু বুঝছো কিনা আগে বলো। এতটুকু বুঝছো কিনা বলো।
এতটুকু বুঝছো? যদি এতটুকু বুঝো তারপর আমি আগাতে পারছি। আমি আরো কয়েকটা জিনিস একটু এক্সাম্পল দিয়ে এখন আমরা দেখবো। ইয়েস স্যার, যে আরেকবার বলেন। ওকে, আরেকবার বলছি। দেখো, সংজ্ঞা বুঝে ফেললে প্রিপোজিশন খুবই ইজি একটা ব্যাপার। আগে একটু বুঝো। দেখো, আমি বললাম প্রিপোজিশন একটা ওয়ার্ড। এই ওয়ার্ড বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এই অসুবিধা হয়েছে? হয় নাই। প্রিপোজিশন একটা ওয়ার্ড হুইচ রিলেটস, সেটা রিলেট করবে কোনো নাউন বা প্রনাউনকে। তাই আমরা বলি প্রিপোজিশন আসছে। প্রিপোজিশন আসছে মানে আমরা বলি তারপরে নাউন থাকবে। তাহলে প্রিপোজিশন আসলো, তারপরে আমি পাবো নাউন অথবা প্রনাউন। এখন সে তো রিলেট করবে। সে কি করবে? রিলেট করবে। ইট ইজ এ ওয়ার্ড। প্রিপোজিশন একটা ওয়ার্ড যেটা রিলেট করে নাউন প্রনাউনকে। এই নাউন প্রনাউনকে রিলেট করবে। এখন রিলেট করবে কার সাথে? উইথ সাম আদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে। এখানে কিছু ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের সাথে সে রিলেট করবে। এখন যার সাথে রিলেট করবে, দ্যাট ওয়ার্ড কুড বি এ নাউন। এখানের ওয়ার্ডটা নাউন হতে পারে, এখানের ওয়ার্ডটা প্রনাউন হতে পারে, এখানের ওয়ার্ডটা ভার্ব হতে পারে, এখানের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতে পারে। এই অ্যাডজেক্টিভের সাথে হয় নাউনের কানেকশন তৈরি হবে, এই প্রিপোজিশনটা কানেকশন তৈরি করবে। এই ভার্বের সাথে হয়তো কানেকশন তৈরি হবে, এই প্রিপোজিশনটা ভার্ব আর নাউনের কানেকশন তৈরি করবে। এই নাউনের সাথে হয়তো এই নাউনের কানেকশন তৈরি হবে, এই প্রিপোজিশন এই দুইজন নাউনের মধ্যে কানেকশন তৈরি করে দিবে, অথবা ভার্বের সাথে এরপরে নাউনটা কানেকশন করে দিবে, অথবা অ্যাডজেক্টিভের সাথে এরপরে নাউনটা কানেকশন করে দিবে। এতটুকু বুঝে কিনা বলো? তারপরে আমি একটা এক্সাম্পল যাচ্ছি। আফটার গিভিং দিস এক্সাম্পল ইট উইল বি ক্লিয়ার ফর ইউ ইনশাআল্লাহ। এক্সাম্পলটার পরে ইট উইল বি ক্লিয়ার ফর ইউ ইনশাআল্লাহ। ওকে, আই এম গিভিং ইউ দ্য এক্সাম্পল রাইট নাও। এতটুকু পর্যন্ত বুঝে কিনা বলো? আমি এখন যে জায়গায় আছি বা যতটুকু পর্যন্ত বলেছি ততটুকু বুঝলে দেন আই এম গিভিং ইউ এক্সাম্পল রাইট নাও। দেখো একটা এক্সাম্পল। ভাই পড়ো, পরীক্ষার টাইম হয়ে গেছে, বুঝছো? ইউ হ্যাভ টু স্টাডি। পরীক্ষা পড়তেই হবে, এখন কোনো বিকল্প নাই। পড়া ছাড়া কোনো বিকল্প নাই। নাও লুক এট দ্য বোর্ড এন্ড এক্সাম্পলটা দেখো। আমি বললাম দ্য ম্যান ইন দ্য কার। I have used a preposition here. এখানে আমি একটা প্রিপোজিশন ইউজ করছি না? প্রিপোজিশনটা কি দেখো? আমি বলছি, খেয়াল করো ভালো করে, the man in the car. The man in the car. এখানে ইন একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছে। আচ্ছা, আরেকটা কি? কার shouted at the boy. আরেকটা প্রিপোজিশন ব্যবহার করলাম, shouted at. Standing near the shop. আরেকটা প্রিপোজিশন ব্যবহার করছি। তিনটা প্রিপোজিশন মার্ক করতে পেরেছো? তিনটা প্রিপোজিশন মার্ক করতে পেরেছো ভাইয়েরা? একটু বলো তো, সবাই একটু কমেন্ট করো, আমাকে জানাও যে তুমি তিনটা প্রিপোজিশন মার্ক করতে পেরেছো কিনা। তিনটা প্রিপোজিশন মার্ক করতে পেরেছো কিনা একটু বলো। দ্য ম্যান ইন দ্য কার শাউটেড এট দ্য বয় স্ট্যান্ডিং নিয়ার দ্য শপ। এটা বুঝছি কিনা বলো। দ্য ম্যান ইন দ্য কার শাউটেড এট দ্য বয় স্ট্যান্ডিং নিয়ার দ্য শপ। এতটুকু পর্যন্ত মার্ক করতে পেরেছো কিনা আমাকে একটু বলো। আমাকে বলো এতটুকু পর্যন্ত তোমরা মার্ক করতে পেরেছো কিনা। তিনটা প্রিপোজিশন ইউজ করছি। ওকে, ফাইন। সো প্রিপোজিশনের পরে কি থাকে? এটা রিলেট করে নাউনকে। এরপর একটা নাউন থাকতে হবে। এই ইনের পরে নাউনটা আছে দেখো কার, এটার পরে নাউনটা আছে দেখো বয়, নিয়ারের পরে নাউন আছে দেখো তো শপ। এই একটা নাউন, এই একটা নাউন, এই একটা নাউন। তিনটা নাউন পাইছে কিনা দেখো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ইজ মাই পয়েন্ট ক্লিয়ার টু ইউ? আমার পয়েন্ট কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা দেখো। আমাকে একটু বলো যে আমার পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার কিনা। সবাই একটু, এখনো যারা শেয়ার করো নাই, আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, আমরা ক্লাসগুলো অনেক কষ্ট করে নিচ্ছি। সারাদিন ক্লাস নেওয়ার পরে আবার এখানে দাঁড়িয়েছি শুধু তোমাদের জন্য, তোমাদের ক্লাস নেওয়ার জন্য। সো তোমাদেরকে কিছু কি করতে হবে? প্রতিদান দিতে হবে, ক্লাসটা শেয়ার করা। আমি আর কিছু চাইনি, আমি জাস্ট বলেছি টু শেয়ার দিস ভিডিও, টু শেয়ার দ্য ক্লাস, যাতে করে সবাই দেখার উপকৃত হয় এবং আমাদের সম্পর্কে সবাই জানতে পারে। এটাই, এটা ছাড়া আর কোনো পারপাস নেই। তোমরাও উপকৃত হতে হবে, তোমাদের ফ্রেন্ডসরা জানবে আমাদের উপকার কি, তোমরা আমাদের সম্পর্কে মানুষদেরকে জানাচ্ছ, তোমাদের ফ্রেন্ডসরা জানতে পারবে। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো। হোয়াট আই অলরেডি হ্যাভ মেনশনড। দ্য ম্যান, প্রত্যেকটা আমি একটা নাউন পাইছি, সংখ্যার সাথে মিলিয়ে নাও। ইট ইজ এ ওয়ার্ড হুইচ রিলেটস এ নাউন অর প্রনাউন। কোন নাউনকে রিলেট করবে। এখন একে রিলেট করাতে হবে, এই নাউনটাকে রিলেট করাতে হবে, এই নাউনটাকে রিলেট করাতে হবে। এই দেখো প্রিপোজিশনের পরে নাউনটা আমরা পেয়ে গেছি। উইথ সাম আদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে রিলেশন হবে। এগুলো পরীক্ষা আসবে না মানে? জান্নাতুল নাইমা কি বলছো তুমি? এগুলো তুমি কি পাগল? এগুলো কি পড়াচ্ছি আমি? প্রিপোজিশন বুঝতে হবে না? দিস ইজ দ্য বেসিক ক্লাস। দেখো তাহলে, দেখো নাউন প্রনাউন অন্য ওয়ার্ডের সাথে, ওই অন্য ওয়ার্ডটা একটা নাউন হতে পারে,
এই অন্য ওয়ার্ডটা কোনো প্রনাউন হতে পারে, এই অন্য ওয়ার্ডটা কোনো ভার্ব হতে পারে, এই অন্য ওয়ার্ডটা কোনো অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এই যে ও রিলেট করতেছে, দেখো কারের সাথে এখানে রিলেশন হচ্ছে কার, দ্য ম্যান আর কারের রিলেশন। তাহলে পাইলাম নাউনের সাথে নাউনের কানেকশন। শাউটেড এট দ্য বয়, এবার পাইলাম ভার্বের সাথে কার কানেকশন, নাউনের কানেকশন। ভার্বের সাথে কানেকশন তৈরি হলো এবার নাউন, এখানে নাউনের সাথে কানেকশন তৈরি হয়েছে নাউনের। দ্য বয় স্ট্যান্ডিং, কেমন বয়, দাঁড়িয়ে থাকা বয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই বয় সম্পর্কে বলতেছে স্ট্যান্ডিং, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপে আসছে। আমরা বঙ্গবন্ধু প্যাসেজ যখন পড়ছিলাম, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং, ওভারফ্লোয়িং যেমন পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়েছিল, সেম ভাবে স্ট্যান্ডিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেটা তারপরে নাউনের সাথে এই অ্যাডজেক্টিভের সাথে এই নাউনের কানেকশন করে দিছে। কানেকশন গুলো বুঝছো, নাউনের সাথে নাউনের কানেকশন হয়েছে এখানে, ভার্বের সাথে নাউনের কানেকশন হয়েছে এখানে, অ্যাডজেক্টিভের সাথে নাউনের কানেকশন হয়েছে। তাহলে এটাই তো সংজ্ঞা বলেছি আমি। সবাই শেয়ার করে দাও, শেয়ার করলে মেয়েরা সুন্দর জামাই পাবে আর ছেলেরা সুন্দর বউ পাবে। স্যার ইংরেজিতে খারাপ করেছি, কিভাবে ভালো করতে পারি বলেন। প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, হালকা পাতলা মার্ক করতে পারছি স্যার। গুড গুড, জাস্ট থাকো, ওয়েট এখন করে দিচ্ছি। ওকে প্লিজ শেয়ার করো, সবাইকে জানিয়ে দাও। দেখো আমরা জাস্ট একটু খেয়াল করো ভালো করে আমি কি বুঝাতে চাচ্ছি। আমার সংজ্ঞা বুঝে ফেললে, একবার তুমি যদি প্রিপোজিশন বুঝে ফেলো ভাই, লাইফে তোমার জন্য সবসময় ইজি হয়ে যাবে। ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সো এটা হচ্ছে তোমার জন্য সুযোগ। ইট ইজ এ ওয়ার্ড উইচ রিলেট নাউন প্রনাউন, এই নাউনকে রিলেট করবে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে, এই অন্য ওয়ার্ডের সাথে, আর এই অন্য ওয়ার্ড নাউন হতে পারে, এই অন্য ওয়ার্ড ভার্ব হতে পারে, এই অন্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ হতে পারে। এতটুকু বুঝছো? এবার দেখো কানেকশনটা কিভাবে করছে, রিলেট কি, তাহলে রিলেটের জিনিস তো পাইলাম না। বলতে পারো ভাইয়া কি রিলেট করলো, আপনি বললেন নাউনের সাথে নাউন বুঝলাম, দুইটা নাউন আছে বসালেন মতো এখানে, শাউটেড এবং ভার্বের সাথে নাউনের বসালেন, অ্যাডজেক্টিভের সাথে নাউনের বসালেন, কিন্তু রিলেটটা সে কিভাবে করছে, রিলেটের কাজটা কিভাবে হচ্ছে। দেখো ইন মানে আমরা কি জানি, কোনো কিছুর ভেতরে, হ্যাঁ আরো অনেক ব্যবহার আছে, আমরা আপাতত ধরে নিই। তাহলে এই ম্যানের সাথে এই কারের একটা সম্পর্ক দেখাচ্ছে, যে সম্পর্কটা হচ্ছে ম্যানটা কারের ভিতরে একটা সম্পর্ক রিলেট করে ফেলছে। এই নাউনের সাথে এর সম্পর্ক কেমন, যে এই যে নাউনটা আছে আর এই যে নাউনটা আছে, এই নাউনটা আর এই নাউনটা, এই নাউনটার ভিতরে একটা সম্পর্ক তৈরি করছে। শাউট এট, এট আমরা কোনো কিছু পয়েন্ট করার জন্য করি, ঠিক আছে, কোনো কিছু পয়েন্ট করার জন্য। তাহলে কোথায় কার দিকে শাউট করছে, দ্য বয়। তাহলে এই ভার্বের সাথে এর এখন একটা কি তৈরি হলো, কানেকশন তৈরি হলো, যে পয়েন্ট করা, একটা কিছু পয়েন্ট করছে, এই বয়ের সাথে এই শাউটের ভার্বের আমরা একটা কানেকশন তৈরি করছি। অ্যাডজেক্টিভ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে আছে কোথায়, নিয়ার দ্য শপ, শপের আশেপাশে। আমরা নিয়ার জানি কি, কাছাকাছি বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে এই নিয়ারটা এসে এই শপের সাথে এই অ্যাডজেক্টিভের একটা সম্পর্ক তৈরি করেছে, যে সে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকাটা হচ্ছে শপের কাছাকাছি, শপের কাছাকাছি। এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছো কিনা বলো, যে রিলেটটা করছে কিভাবে সেটা বুঝছো কিনা বলো। এতটুকু ক্লিয়ার? তাহলে দেখো, দ্য ম্যান ইন দ্য কার শাউটেড এট দ্য বয় স্ট্যান্ডিং নিয়ার দ্য শপ। আমরা বললাম সংজ্ঞা তাহলে বুঝে ফেলছি, প্রিপোজিশন হচ্ছে কোন নাউনকে রিলেট করে। এই যে আমরা পাচ্ছি নাউন, একদম দেখো প্রিপোজিশন কি করলো, এখানে এই নাউনটাকে রিলেট করলো। তাহলে নাউনকে রিলেট করবে এই প্রিপোজিশন, এই নাউনকে রিলেট করলো এই প্রিপোজিশন, এই নাউনকে রিলেট করলো। নাউন করবে কার সাথে, সাম আদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। ওই সেন্টেন্সটা হতে পারে, ওই ওয়ার্ডটা হতে পারে নাউন, প্রনাউন, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এখানে করছে নাউনের সাথে নাউন, এখানে করছে ভার্বের সাথে নাউন, এখানে করছে অ্যাডজেক্টিভের সাথে নাউন। এই তিনটা জিনিস ক্লিয়ার কিনা বলো, আমরা তারপর আরেকটা এক্সাম্পলে চলে যাব। হ্যাঁ সেরকম মজা, বেশি মজা। ওইটা ভাই স্লো, কিন্তু এখানে হ্যাঁ ফ্রন্ট আছে একটা স্টাইলিশ একটা, কিন্তু ইয়াটা সুন্দর না, ইয়া লাইটিংটা কম হয়েছে। এবার দেখো আমরা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এটা কালো করতে হবে, এটা 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 না এটা বোর্ডের ব্যাকগ্রাউন্ডের জন্য, এটা বোর্ডের ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক অথবা সবুজ আসে তাহলে একটু লাইটিং আর একটু আপনাকে ফোর্স লাগবে, এটাতে আরো ভালো হয় মনে হয়। না এটা কালো লাগতেছে আমাকে, এটা লাইটিং এর জন্য হচ্ছে মনে হয়। ফোমের ফোনটাও কি ইফেক্ট দিছে নাকি, এতটুকু ক্লিয়ার? দেখো ওকে, আমরা এবার আরেকটা সংজ্ঞা যাব। প্রিপোজিশন আমরা মনে করি যে সব সময় ফিক্সড, আমরা যখন পড়াই আমরা একটা ফিক্সড প্রিপোজিশন পড়াই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াই, আমিও পড়াই, কারণ এইচএসসির জন্য তোমার এতটুকু লাগবে। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইংলিশে সবকিছু ফিক্সড করতে পারবে, বাট প্রিপোজিশন ফিক্সড করতে পারবে না। ইংলিশে সবকিছু দ্যাট ক্যান বি ফিক্সড উইদাউট প্রিপোজিশন, প্রিপোজিশন ক্যানট বি ফিক্সড। প্রিপোজিশন কখনো কি হতে পারবে না, ফিক্সড হতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমরা আরেকটা এক্সাম্পল দেখব, খেয়াল করো। সরি ওকে, দেখো দ্য ম্যান ওয়াক দ্য পার্ক, আমি একটা ওয়ার্ড লিখলাম, দ্য ম্যান ওয়াক দ্য পার্ক। Can any of you answer this question?
এটার আনসার করতে পারবা। দ্য ম্যান ওয়াক দ্য পার্ক, এটাতে কি প্রিপোজিশন আমি বসাবো, অর্থাৎ আমি এই ভার্বের সাথে আমি এখন প্রিপোজিশন এই দেখো এই যে এখানে একটা ভার্ব, ভার্বের পরে আমি একটা নাউন লিখছি, যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব না তাহলে তার পাশে অবজেক্ট হওয়ার পসিবিলিটি নাই, যেহেতু ট্রানজিটিভ ভার্ব না, ওয়ার্ক যেহেতু ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে অবশ্যই আমাকে প্রিপোজিশন আর অবজেক্ট বসাতে হবে। এখন আমি যেখানে যে প্রিপোজিশনটা বসাবো এই প্রিপোজিশনটা কি হবে, কোন ধরনের প্রিপোজিশন হবে দেখি কি, একটু বলো, একটু আনসার করো কি প্রিপোজিশন এখানে হবে। যে সংজ্ঞাটা আজকে তোমরা বুঝতেছো এই সংজ্ঞাটাই তোমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এগুলো একদম বেসিক ভাই, এই জিনিসগুলো বুঝে ফেললে অনেক মজা। আমাকে বলো দ্য ম্যান ওয়াকড দ্য পার্ক, এই যে আমি এখানে প্রিপোজিশন বসাবো, অর্থাৎ আমি এই ভার্বের সাথে এই নাউনের একটা কানেকশন তৈরি করব। আমি একটা কানেকশন তৈরি করব, কানেকশন হচ্ছে এই নাউনের সাথে এখানের এই ভার্বের সাথে, এই দুইজনের কানেকশনটা কিভাবে হবে। এখন এক্সকিউজ মি, আই ক্যান্ট সি, আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। দেখি একটু বলো আমরা কোন ধরনের প্রিপোজিশন এখানে ইউজ করব, কি কি হতে পারে। এক্সকিউজ মি, আমি একটা মোবাইল নিয়ে আসি টু সি ইউর কমেন্টস। ভাই এখানে কমেন্ট কিছু দেখা যাচ্ছে না, আমার এখানে ডিস্টার্ব করতেছে মনে হয়। রাকিবের মোবাইলে ইয়ে আছে অ্যাড, কেউ দিচ্ছ ইন। রাকিব তোর মোবাইলে লগ ইন আছে, কমার্স একাডেমি লগ ইন আছে, একটু দিতে পারবে কিছুক্ষণের জন্য। ওকে, কমেন্ট দিচ্ছ, ওয়েট, তোমরা একটু কমেন্ট করো, তারপর দেন আই উইল এক্সপ্লেইন। আমি এখন কমেন্ট দেখছি, দাঁড়াও। Yeah, now I got it. তাহলে দেখো অনেকে অনেক প্রিপোজিশন দিচ্ছ, আমি একটু এখান থেকে দেখি। ইন দিচ্ছ, অ্যাড দিছো, থ্রো দিছো, ইন দিছো, ইন সবাই, এই যে সবাই ফিক্সড করে ফেলছো মাইন্ডটাকে একটা জায়গায়, একটা ইউ ক্যান থিঙ্ক অ্যাকচুয়ালি আউট অফ দ্য বক্স। তোমরা বক্সের বাইরে চিন্তা করতে পারতেছো, তোমরা বক্সের ভেতরে চিন্তা করতেছো। তুমি ভাবতেছো সে পার্কের ভেতরে হাঁটতেছে, সাপোজ দিস ইজ দ্য পার্ক অ্যান্ড এটা হচ্ছে পার্ক, বিপ্লব উদ্যান ধরতে পারো। এই পার্কের কেউ ভেতরে, সে ভেতরে হাঁটতেছে ওয়াক, তাহলে আমরা বলতে পারি ইন, ওকে ফাইন। কিন্তু সে পার্কের ভেতরে না হেঁটে চারপাশে সার্কুলার হয়ে ঘুরতেছে, চারপাশে এভাবে ঘুরতেছে, তাহলে কি আর ইন হবে? তখন কি হবে? রাউন্ড। আবার এমন হতে পারে তুমি ওয়াক করে পার্কের দিকে যাচ্ছ, হ্যাঁ, দ্য ম্যান ওয়াক, তাহলে কোথাও যাওয়া, তাহলে কি হবে? টু। এমনও হতে পারে তুমি পার্ক থেকে ওয়াক করে বাইরে যাচ্ছ, দ্য ম্যান ওয়াক ফ্রম দ্য পার্ক, সে পার্ক থেকে হেঁটে বাইরে যাচ্ছে, তাহলে হচ্ছে ফ্রম। এটাও হতে পারে। এমনও হতে পারে সে অন্য জায়গা থেকে ওয়াক করে পার্কের এদিকে আসলে, বাট আলটিমেটলি কোথায় গেল আর আমি জানি না, কোন দিকে গেল, পার্কের দিকেও যেতে পারে, অন্য দিকেও চলে যেতে পারে, টুয়ার্ডস দিকে, এদিকে চলে গেছে, এদিকে চলে গেছে, এমন হতে পারে পার্কও গেছে, বাট আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট ইট, সে হয়তো পার্কের দিকে গেছে বা অন্য কোথাও যেতে পারে, টুয়ার্ডস। এমনও হতে পারে, মানে এখানে বিভিন্ন প্রিপোজিশন হতে পারে, ডিপেন্ড করবে সিচুয়েশন, অর্থাৎ এটার সাথে তুমি এটা সম্পর্ক কোন ধরনের সম্পর্ক রিলেট করছো, অর্থাৎ এই ভার্বের সাথে এই নাউনের যে সম্পর্ক তৈরি হবে, আবারও বলছি এই ভার্বের সাথে এই নাউনের যে সম্পর্ক তৈরি হবে, সেই সম্পর্কটা অনেক রকমই হতে পারে। এটা যদি তুমি, আবার আমি বলছি দেখো, তুমি যদি ভেতরে হাঁটো তাহলে ইন দ্য পার্ক, তুমি যদি বাইরে থেকে এটা পার্কের দিকে আসো তাহলে টু দ্য পার্ক, তুমি পার্ক থেকে বেরিয়ে যদি বাইরে যাও তাহলে ফ্রম দ্য পার্ক, তুমি যদি এটার চারপাশে ঘুরো তাহলে রাউন্ড দ্য পার্ক, তুমি যদি আবার বাইরে থেকে এখানে এসে কোন দিকে যাবা জানো না তাহলে টুয়ার্ডস দ্য পার্ক, তুমি এখান থেকে বেরিয়ে এখান থেকে চলে আসো অ্যাক্রস দ্য পার্ক, তাহলে একটা প্রিপোজিশন কি ফিক্সড? ডিফারেন্ট প্রিপোজিশন হতে পারে। আমি বললাম আই ক্রাই ড্যাশ হার, সবাই, আমি যখন ক্লাসে বলি সবাই বলে আই ক্রাই ফর হার। কেন ভাই? আই ক্রাই ফর হার মানে আমি তার জন্য কাঁদি, উইথ হার বলে তার সাথে কাঁদি, উইদাউট হার বললে তাকে ছাড়া কাঁদি, আফটার হার বলে তার পরে কাঁদছি, বিফোর হার বলে তার আগে কান্না করছি। অনেক প্রিপোজিশন হতে পারে। তাহলে প্রিপোজিশন কখনো আমরা ফিক্স করতে পারবো না, আমরা এটা কখনো
ফিক্সড করা যাবে না, এটা আমরা ফিক্সড করতে পারবো না। সিচুয়েশন চেঞ্জ, তাহলে প্রিপোজিশনও কি হতে পারে, চেঞ্জ হতে পারে। আমার এই কথাটা বুঝে আসে কিনা বলো, যে সিচুয়েশন চেঞ্জের সাথে প্রিপোজিশন কি হতে পারে, চেঞ্জ হতে পারে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝছো। তো আমরা আজকে দেখো বেসিক কথা, কতগুলো কথা বলে ফেললাম, এগুলো ইম্পর্টেন্ট না? দেখো বেসিক কথাগুলো আসলে ইম্পর্টেন্ট, কারণ বেসিক জিনিস বুঝলে তুমি বাকি জিনিসগুলো তোমার জন্য ইজি হবে, ঠিক আছে? ইন অ্যারাউন্ড, তোমরা কই, তোমরা মেয়েদের মতো হয়ে গেছো, মীরা স্যারের ক্লাসে মেয়েদের সাথে মস্করা করে শুরু করেছে, এখন কই? স্যার আপনি কার সাথে কান্না করেছেন? আমি তো অনেকের সাথে কান্না করেছি, আমার ওয়াইফের সাথে কান্না করেছি। হ্যাঁ, অ্যাট ওকে, নাও তাহলে আমরা বেসিক জিনিস আমরা উই হ্যাভ আলহামদুলিল্লাহ উই হ্যাভ আন্ডারস্টুড দ্য বেসিক থিংস অফ প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের বেসিক জিনিসগুলো আমরা এখন বুঝতে পেরেছি। নাও জাম্প ইনটু দ্য লেকচার, অথবা আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করবো, আজকে অ্যাকচুয়ালি আমরা উই আর গোয়িং টু টক অ্যাবাউট অর ডিসকাস অ্যাবাউট, আজকে কি নিয়ে করবো, আজকে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পাশাপাশি আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর একটা হচ্ছে বেসিক প্রিপোজিশন। বেসিক প্রিপোজিশনে যেমন অ্যাবাউটের ব্যবহার থাকবে। নরমালি আমরা অ্যাবাউটের ব্যবহার বলতে আমরা একটা জানি সম্পর্কে, বাট অ্যাবাউট দিয়ে সম্পর্ক বুঝায়, চারিপাশে বুঝায়, উপলক্ষে বুঝায়, হ্যাঁ ব্যস্তও বুঝায়। আমরা অ্যাভব বলতে উপরে বুঝি, বাট অ্যাভব দিয়ে আরো অনেকগুলো ব্যবহার হতে পারে। অ্যাক্রস বলতে পার হওয়া বুঝি, কিন্তু অ্যাক্রস ওপারে বোঝাতে পারে, বিপরীত পাশে বোঝাতে পারে, হ্যাঁ অনেক দিন পরে দেখা হওয়া, সেখানেও অ্যাক্রস আসতে পারে। সো আমরা এইগুলো বেসিক প্রিপোজিশনে পড়বো, আজকে পড়বো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাট তুমি এখন বলতে পারছো স্যার আপনি তো সাংঘর্ষিক হয়ে গেছেন, কন্ট্রাস্ট দেখা যাচ্ছে এখানে। একটু আগে আপনি বলছেন প্রিপোজিশন কখনো ফিক্সড হয় না, আবার বলতেছেন স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইয়েস, প্রিপোজিশন ফিক্সড হয় না, আবারও বলে দিলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জাস্ট আমরা পরীক্ষার জন্য মাথায় রাখার জন্য আমরা পড়বো। তবে আমাদের মাথায় এটাও রাখতে হবে যে এগুলো যে ফিক্সড ব্যাপারটা তা না, প্রিপোজিশন অন্যগুলো আসতে পারে, তখন ডিফারেন্ট প্রিপোজিশন আসলে অর্থ চেঞ্জ হলে বা দুইটা বস্তুর মধ্যে সম্পর্ক চেঞ্জ হলে প্রিপোজিশন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এগুলো যে হবে শিওর এটা মাথায় রাখা যাবে না। তবে এগুলোই বেশিরভাগ হয়, কারণ এগুলোই আমরা অর্থ হিসেবে বেশিরভাগ ইউজ করি, এই অর্থগুলো আমরা আমাদের জীবনে বেশি ইউজ করি, তাই এগুলোকে আমরা ধরে আলাদাভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বানিয়েছি। বাট অর্থের চেঞ্জের সাথে প্রিপোজিশন চেঞ্জ হতে পারে। তাহলে আজকে আমরা বিভিন্ন সূত্র আমি আনছি। দেখো একটা হচ্ছে তিশা উইথ বিএফ ঝগড়া রিসিভারকে, একটা সূত্র, মজার সূত্র। এই সূত্র দিয়ে তুমি ইজিলি মনে রাখতে পারবা প্রিপোজিশন ভাইয়া। এই সূত্রের পরে আরেকটা সূত্র দেখো, তারপর দেখো বরিশাল টিম চ্যাম্পিয়ন ইন বিপিএল 2024। ইনের সূত্র, ইন দিয়ে তুমি ইনের প্রিপোজিশন মনে রাখতে পারবা। এরপরে তোমার আমাদের আরেকটা সূত্র দেখো, খুব মজার সূত্র, অনেক কষ্ট করে রাত দিন পরিশ্রম করে বাসায় রাত জেগে এই সূত্রগুলো তোমাদের জন্য আমি বানিয়েছি। তারপর আরেকটা সূত্র দেখো, চাহিদা যোগান পড়বে না পড়লে তুই ফেল। তাহলে এটা দিয়ে আমরা প্রিপোজিশন শেষ করবো, অফের প্রিপোজিশন। এরপরে আমরা আসো আরেকটা প্রিপোজিশন, আমরা আজকে এই স্লাইডটা দিব তাদেরকে যারা শেয়ার দিছো, মেসেঞ্জারে নক দিলে, হোয়াটসঅ্যাপে পেজে নক দিলে তোমাদেরকে এটা আমরা দিয়ে দিব। আরেকটা সূত্র দেখো, আপা আমাদের এইচএসসি এক্সাম জুন 2nd উইকে দিবে, এটা হচ্ছে 2 এর সূত্র। এটা দিয়ে আমরা আজকে 2 এর সবগুলো আমরা শেষ করে ফেলতে পারবো। হোয়াট ইট লজিক, আমরা তো পারকে ও ওকে। আসো কিভাবে কেন, ওকে নাও শুরু করি। আপা আমাদের এইচএসসি এক্সাম জুন 2nd উইকে দিবে, এটা একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা শেষ করবো 2 এর যতগুলো প্রিপোজিশন আছে। তাহলে আসো প্রথমে আপার এদি মনে রাখবা অ্যাটেন্টিভ টু মানে মনোযোগী। হি মাস্ট বি অ্যাটেন্টিভ টু স্টাডিজ টু অবটেইন গুড রেজাল্টস। তাহলে টু এদি কি অ্যাটেন্টিভ শব্দ আসছে, টু বসাই দিবা, অ্যাটেন্টিভ শব্দ আসছে টু বসাই দিবা ভাইয়া। তারপরে পি দিয়ে প্রেফার টু, গ্রহণযোগ্য। আপার পি দিয়ে প্রেফার টু, যেমন আই প্রেফার কফি টু টি, এটা একটা কমন মিস্টেক সবাই করে, আই প্রেফার কফি দেন টি, বাট দেন হবে না, কি হবে টু। আই প্রেফার কফি দেন কফি টু টি। আমি দেখো মুক্তি চলে আসতেছে, আই প্রেফার কফি টু টি, আমি চা থেকে কফিকে প্রেফার করি, তাহলে প্রেফার সাথে কি হবে টু। আপার এদি আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবল টু মানে কি দায়ী, এদি আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবল টু যার অর্থ কি দায়ী। তাহলে আপা দিয়ে 3টা ওয়ার্ড পেলাম, অ্যাটেন্টিভ টু, প্রেফার টু, অ্যাকাউন্টেবল টু। আবার অ্যাটেন্টিভ টু, প্রেফার টু, অ্যাকাউন্টেবল টু। আমার সাথে সাথে মুখে প্র্যাকটিস করো বাসায়, এই আমার সাথে সাথে মুখে বাসা বলো, আমার সাথে সাথে মুখে বলো, জোরে জোরে চিল্লাই, স্পিক লাউড, বাসা আব্বা মুখে আজকে ফাটাই ফেলো পরে, দেখাই দাও যে তুমি পড়তেছো। হ্যাঁ, আবার এদিকে অ্যাটেন্টিভ টু, পি দিয়ে প্রেফার টু, এদি অ্যাকাউন্টেবল টু। আবার বলো মুখে, এদি অ্যাটেন্টিভ টু, প্রেফার টু, অ্যাকাউন্টেবল টু, অ্যাটেন্টিভ টু, প্রেফার টু, অ্যাকাউন্টেবল টু। ওকে, আপা শেষ। এবার আসো আমাদের এদি আমরা পাচ্ছি অ্যাগ্রি টু, কোন প্রস্তাবে রাজি হওয়া, সে অ্যাগ্রিড টু মাই প্রপোজাল। তারপরে এম দিয়ে পাচ্ছি কি ম্যারিড টু, বিবাহিত। তারপরে আমরা এদি পাচ্ছি আর অ্যাডিক্টেড টু,
আজকে আমরা যে কোয়েশ্চেন সলভ করি সেখানে তোমরা পাবে অ্যাডিক্টেড টু মানে কি আসক্ত, ঠিক আছে, কোনো কিছুতে কি হওয়া, আসক্ত হওয়া। তারপরে আমরা আমাদের ডি দিয়ে ডিভোটেড টু, তারপরে আমরা আরেকটা পাচ্ছি ডি দিয়ে আরেকটা ওয়ার্ড পাচ্ছি ডেট্রিমেন্টাল টু। ডেট্রিমেন্টাল মানে কি ক্ষতিকারক, তবে এটা সিনোনিমের সাথে কি হবে, টু হবে, হার্মফুল টু হবে, ইনজুরিয়াস টু হবে, ঠিক আছে। তারপরে আমরা আমাদের তাহলে আমাদের এ দিয়ে পাইছি আমরা অ্যাগ্রি টু, এম দিয়ে পাইছি মেরিট টু, আবার আমাদের একটা এম মিসিং গেছে এখানে, আমাদের আরেকটা আসবে, এ আদি হচ্ছে অ্যাডিক্টেড টু, ডি দিয়ে ডিভোটেড টু, ই দিয়ে ডি দিয়ে আরেকটা কি ডেট্রিমেন্টাল টু, তারপর ই দিয়ে এক্সপোজ টু, তারপরে আর দিয়ে রেস্ট্রিক্টেড টু। তাহলে এটা বুঝছো? তাহলে আপা আমাদের সূত্রটা ক্লিয়ার। আপা আমাদের দিয়ে আবার দেখো এ দিয়ে কি অ্যাগ্রি টু, এম দিয়ে কি ম্যারিড টু, এ দিয়ে কি অ্যাডিক্টেড টু, ডি দিয়ে ডিভোটেড টু, ডেট্রিমেন্টাল টু, ই দিয়ে এক্সপোজ টু, আর দিয়ে রেস্ট্রিক্টেড টু। আরেকটা আর দিয়ে ওয়ার্ড আছে যেটা হচ্ছে রেসপন্ড টু, উত্তর দেওয়া। তাহলে আমাদের দিয়ে আমরা এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি। এই ওয়ার্ডগুলো হুবহু তোমাদের আসবে যে আপা 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 আপা, এই আপা সে আপা না, সাদ্দাম স্যার আসসালামু আলাইকুম, মামুন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস? ওকে গুড, ওকে। এবার দেখো আপা 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 আমাদের আপা 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 আমাদের এইচএসসি, এইচ দিয়ে কি হার্মফুল টু। দেখো হার্মফুলের একটা আমরা সিনোনিম পাইছি, কেউ বলতে পারবা? হার্মফুলের আমরা একটা সিনোনিম দেখছি, কেউ বলতে পারবা হার্মফুলের সিনোনিম কি দেখছি আমরা? কেউ বলতে পারবা হার্মফুলের সিনোনিম? হার্মফুল ক্ষতিকারক, একটু আগে আমরা পড়ছি ডেট্রিমেন্টাল টু। দেখো ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকারক, হার্মফুল টু মানে ক্ষতিকারক। কখনো ডেট্রিমেন্টাল টু দিবে, কখনো হার্মফুল টু দিবে। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। এরপর আমাদের এইচএসসি এস দিকে স্টিক টু মানে কি লেগে থাকা, লেগে থাকো, জীবন উন্নতি করতে হলে লেগে থাকতে হবে, যে কোনো বিষয়ে লেগে থাকতে হবে, ঠিক আছে। শাওন ভাই দেখো লেগে আছে, সবকিছুতে লেগে থাকে, শুধু লেগে থাকে লাগিয়ে রাখে, ঠিক আছে। তাহলে স্টিক টু মানে কি লেগে থাকা। তাহলে এইচএসসি স্টিক টু মানে কি লেগে থাকা। এইচএসসি সি দি কনভার্টেড টু মানে কি এটা বাংলা কি বলে এটাকে, স্থানান্তরিত হওয়া। বাজি খুব কঠিন বাংলা ওয়ার্ড, অনেকদিন বাংলা না বলতে বলতে মাঝে মাঝে মনে হয় বাংলা ভুলে গেছে। সে এইচএসসি, এটা ইংলিশে বলে এইচএসসি, নট এইচ, ঠিক আছে। আমরা বলে এইচ, বাট নট এইচ, এইচএসসি, ঠিক আছে। ও বলে ও বলতে হবে। তাহলে দেখো তারপরে সিদি কনফেস টু, স্বীকার করা, হি কনফেস টু হিজ গিল্ট। তাহলে এইচএসসি শেষ। আপা আমাদের আবার আসতেছি, দেখো আপা আমাদের এইচএসসি, এইচ দিয়ে হার্মফুল টু, এস দিয়ে স্টিক টু মানে লেগে থাকা, মনে রাখবা স্টিক টু মানে লেগে থাকা, ক্লিং টু মানে লেগে থাকা, অ্যাডহেয়ার টু মানে লেগে থাকা, একটু পরে সামনে আসবে। সি দিয়ে কনভার্টেড টু, আরেকটা কনফেস টু। এরপরে আসো এক্সাম, ই দিয়ে এসেনশিয়াল টু, অবশ্যই করতে হবে এসেনশিয়াল টু, হ্যাঁ এসেনশিয়াল টু। এরপরে এক্স দিয়ে, এক্স কে মনে রাখা ভালো না, এটা কেউ মনে রাখবে না। এক্স দিয়ে কি মনে রাখবা, এটা একটা লেসন দিয়ে দিলাম আর কি তোমাদেরকে, ঠিক আছে। এক্স দিয়ে এক্স কে মনে রাখা ভালো না, এটা হচ্ছে তোমাদের জন্য আজকের ক্লাসের কি তোমাদের জন্য উপদেশ। এরপরে এক্সামের এক্সাম অ্যাডহেয়ার টু, একটু আগে অ্যাডহেয়ার টু সিনোনিম আমরা পাইছিলাম, মনে আছে? অ্যাডহেয়ার টু সিনোনিম কি ছিল? স্টিক টু লেগে থাকা, অ্যাডহেয়ার টু মানেও লেগে থাকা। এক্সাম তাহলে এক্সামে আমরা দুইটা ওয়ার্ড পাচ্ছি, একটা এসেনশিয়াল টু আর একটা অ্যাডহেয়ার টু। এবার সেকেন্ড উইকে সেকেন্ডের এস দিয়ে কি সিমিলার টু, সেকেন্ডের ই দিয়ে কি এক্সেপশন টু, সেকেন্ডের এসইসি সি দিয়ে ক্লিং টু। দেখো লেগে থাকা, একটু আগে আমরা একটা দেখলাম লেগে থাকা মানে স্টিক টু, একটা আমরা দেখলাম ক্লিং টু, একটা দেখলাম আমরা অ্যাডহেয়ার টু। তিনটা ওয়ার্ড চলে আসছে সিনোনিম, ওইগুলোর সাথে কি হচ্ছে টু হচ্ছে। সেকেন্ড, এরপরে ও দিয়ে অবজেক্ট টু, এরপরে ও দিয়ে ও টু, এরপরে ডিউ টু, এরপরে শেষ। এবার আসো উইক, কে দে কাইন্ড টু, দয়ালু, কতবার ইউজ করবি প্যাসেজ পড়তে, বিভিন্ন জায়গায় কি আসে কাইন্ড টু, ঠিক আছে। তারপরে কি দে কি টু, অনেকবার আসে আমাদের ওই ওয়ার্ডটা আমরা ইউজ করি কি টু, ঠিক আছে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এই ওয়ার্ডটা আমরা কতবার যে ইউজ করছি, হ্যাঁ। তারপরে দিবে, দি দিয়ে আই দে ইন অর্ডার টু, তারপরে আই দে ইনজুরিয়াস টু। দেখো আমরা একটা পড়ছি ডেট্রিমেন্টাল টু ক্ষতিকারক, হার্মফুল টু ক্ষতিকারক, ইনজুরিয়াস টু ক্ষতিকারক, ঠিক আছে। একই টাইপসের সিনোনিম আসতেছে। এরপরে উইথ বিলং টু, তারপরে বেনিফিশিয়াল টু। তাহলে এই হচ্ছে আমাদের আপা আমাদের এইচএসসি এক্সাম জুন সেকেন্ড উইকে দিবে। আমি একটু তাড়াতাড়ি পড়াই দিচ্ছি, কারণ এগুলো বাসায় নিজেরাও উল্টায় পড়তে পারবে। এইগুলো ওয়ার্ডগুলো ডাইরেক্ট মুখস্থ টুরস্থ করে ফেলবে, এই ওয়ার্ডগুলো একদম মনের ভিতর গেঁথে ফেলবে। এই ওয়ার্ডগুলো যখন তুমি গেঁথে ফেলবা, যখন তোমার মনের ভিতর থাকবে, তুমি যখন পরীক্ষার হলে আনসার করতে যাবা, পরীক্ষার হলে যখন এগুলো সলভ করতে যাবা, তখন দেখবা যেগুলো একদম ইজি। আরে এই ওয়ার্ডটা তো আমি শুনছি, এই যে আজকে আমি একটা বোর্ড কোশ্চেন সলভ করবো, সেখানে তুমি দেখবা বোর্ড কোশ্চেন সলভ করার সময় তুমি দেখতে পারবা ওই শালার পুতেরা মোনাজাত ধর,
আমরা একটা সূত্র দেখছি, ওই শালার পুত্রের মনোজাত ধর, ঠিক আছে, ওই দিয়ে এটা হচ্ছে ফ্রম এর, অরিজিনেট ফ্রম, তারপরে তারপরে শালার এস দি সাফার ফ্রম, কতবার যে আমরা এই ওয়ার্ডটা ইউজ করছি, সাফার ফ্রম সহ্য করা, ঠিক আছে, তারপর অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, হ্যাঁ, তাহলে এই ধরনের যে ওয়ার্ডগুলো অ্যাবসেন্ট ফ্রম, তারপরে রিফ্রেন ফ্রম, হ্যাঁ, তারপরে ধর আমি একটু তাড়াতাড়ি পড়াই দিচ্ছি, ঠিক আছে, তারপরে ডিপার্ট ফ্রম, ডিসকারেজ ফ্রম, হ্যাঁ, ডেরাইভ ফ্রম, হ্যাঁ, ডিফারেন্ট ফ্রম, কতবার ইউজ আসে আমাদের বলো ডিফারেন্ট ফ্রম এই ওয়ার্ডগুলো, তারপর অরিজিনেট ফ্রম, এই ওয়ার্ডগুলো সবগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে। ডান্স ফর আইপিএল উইকেট, আইপিএল উইকেট গেলে কি হয়, ডান্স হয়, তাহলে দেখো ডান্সের ডি দিয়ে, ডিজায়ার ফর, এটা হচ্ছে ফর এর প্রিপোজিশন, ঠিক আছে, ডেঞ্জারাস ফর, ডাই ফর, ডাইটি মনে রাখবা, আর অনেক কিছু হয়, অ্যাপোলাইজ ফর, তারপরে অ্যাট্রাকশন ফর, আক্স ফর, হ্যাঁ, এনশাস ফর। তাহলে এই যে প্রিপোজিশন যেগুলো আছে, এই প্রিপোজিশন গুলো কি করবো বলো, আমাদের এগুলো কি করতে হবে বলো, আমাদের এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। অর্থাৎ আমি যে স্লাইডটা বানিয়েছি, এই স্লাইডগুলো এখন তুমি নিজেও পড়তে পারবা, এই স্লাইডটা এখন তুমি নিজেও পড়তে পারো। আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করবো এখন, বোর্ড কোশ্চেন সলভ করলে তুমি বুঝতে পারবা যে আসলে কত সহজ। এই লং ফর অনেকবার পাবা, লং ফর প্রত্যাশা করা, ঠিক আছে, তারপরে আইপিএল উইকেট। তাহলে আমরা এই যে, আমি একটু আসি, আমি সবগুলো সূত্র দেখালাম না, আমি সবগুলো সূত্র একটু তোমাদের প্রথম ফ্রন্ট পেজটা একটু দেখাই। আমরা একটা সূত্র পাইছি ডান্স ফর আইপিএল উইকেট, একটা আমরা সূত্র পাইছি ওই শালার পুত্রের মনোজাত ফরমের, একটা আমরা সূত্র পাইছি, আজকে 6টা সূত্র, এই পিডিএফটা দিয়ে দিব, যারা যারা শেয়ার করছো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আই উইল প্রোভাইড দ্য পিডিএফ, ওকে। তারপর দেখো আমরা এখানে 300টা স্লাইড প্রায়, তারপর দেখো এই দেখো আপা আমাদের এইচএসসি এক্সাম জুন 2nd উইকে দিবে, সেটা হচ্ছে তোমাদের 2 প্রিপোজিশনের। তারপরে এরপরে দেখো আমরা পাচ্ছি, দেখো চাহিদা যখন পড়বে, এটা হচ্ছে অফের সূত্র। এরপরে আমরা যেটা প্রথম সূত্র ছিল সেটা হচ্ছে কি জানো, আমরা প্রথমটাতে পড়ি নাই, তিশা উইথ বিএফ ঝগড়া হলো ডিসি পার্কে, এই যে এখানে এটা চলে আসছে আবার, বরিশাল টিম, হ্যাঁ, ডিসি পার্কে, এই ডিসি পার্কে। তাহলে এই সূত্রগুলো আমাদের কি করতে হবে বলো, এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে বলেছিলাম যে ভাই দয়া করে আল্লাহর ওয়াস্তে সূত্রটা লিখবা, এই সূত্রটা লিখবা, তিশা লিখবা, তিশার টি দিয়ে টিম উইথ, তিশার আই দিয়ে ইনফেস্ট উইথ, তারপরে তিশার এস দিয়ে স্যাটিসফাই উইথ, তারপরে এ দিয়ে অ্যাংরি উইথ, তিশা উইথ আসো, উইথ এর আই দিয়ে ইনফ্যাক্ট উইথ, তারপরে টি দিয়ে নাই, এস দিয়ে নাই, বিএফ এর বি দিয়ে বিল্ড উইথ, বিসেড উইথ, ঠিক আছে, এফ দি ফার্নিশড উইথ। আমি তোমাদেরকে বলেছিলাম যে এগুলো প্রথমে করা হচ্ছে সূত্র লিখবা, সূত্র লিখে প্রত্যেকটা 10 বার করে লিখবা। এখন আমি কথাটা কেন বলছি, তোমরা একটা স্টুডেন্ট, আমাদের একাডেমির একটা স্টুডেন্ট, তোমরা এই কাজটা করো নাই, একটা স্টুডেন্ট এই কাজটা করো নাই, এটা আমার কষ্ট লাগছে। আমি জানি যে কিভাবে পড়লে এগুলো তোমাদের মাথায় থাকবে, কিভাবে পড়লে এগুলো তোমার মনে থাকবে। আই নো বেটার দ্যান ইউ, রাইট? আমি তোমাদের থেকে তো ভালো জানি, নাকি বলো? জানি না, আই অবভিয়াসলি নো বেটার দ্যান ইউ, আমি অবশ্যই তোমার থেকে বেশি জানি, বাট তোমাদের মধ্যে কেউ এই কাজটা করো নাই। এখন তোমরা আমাকে বলো স্যার ইংলিশ কঠিন লাগে, হাউ ক্যান আই ইমপ্রুভ দ্যাট, আমি কিভাবে ইমপ্রুভ করবো? বাট ওয়েন এভার আই গিভ ইউ দ্য ফর্মুলা, অর আমি তোমাকে বলি যে মেথডটা কি, হাউ টু, মানে ইংলিশে কিভাবে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, বাট ইউ ডোন্ট ফলো। সো ইফ ইউ ডোন্ট ফলো, হাউ ক্যান ইউ ইমপ্রুভ? তুমি ফলো না করলে তুমি ইমপ্রুভ করতে পারবা? কখনোই পারবে না। তো আমি তোমাকে যে রেসিপি দিছি, দ্য রেসিপি আই হ্যাভ অলরেডি প্রোভাইডেড ইউ, ইউ হ্যাভ টু ফলো দিস, তোমাকে এটা ফলো করতে হবে। বাট ইউ আর নট ফলোইং, তুমি ফলো করছো না। আবার আমাকে এসে বলছে স্যার আমি তো ইংলিশ পারতেছি না। সো আমি তোমাকে এই যে সূত্র দিয়ে দিছি, আমি এত সহজ করে দিলাম, ঝগড়া মানে কোয়ারেল উইথ, হ্যাঁ, ইংলিশ কোয়ারেল উইথ, তাহলে কোয়ারেল শব্দ দেখলে তুমি উইথ বসাবা। বাট এটা তো তোমাকে ইউ হ্যাভ টু মেমোরাইজ, তোমাকে এটা কি করতে হবে? মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করার জন্য তোমাকে এটা লিখতে হবে। আমি বলছি তুমি সূত্রটা লেখো, তিশা উইথ বিএফ ঝগড়া হলো ডিসি পার্কে, সূত্র লিখে প্রত্যেকটা 10 বার করো। তোমার ভেতরে, তোমার অন্তরের ভেতরে এটা মুখস্থ হতে বাধ্য, তুমি চাইলেও এটা ভুলতে পারবে না, ঠিক আছে? ইফ ইউ ট্রাই টু ফরগেট দিস, ইউ কান্ট, তুমি এটা ভুলতে পারবাই না, বাট এটা তোমরা করো না। তো এরকম করলে কিভাবে হবে বলো? আমি সত্যি ক্লাসে হতাশ হয়েছি, আমাকে কোনো স্টুডেন্ট একজন আমাকে এটা করে দাও না। সো আজকে আমি কিছু কথা বলি। আমরা যে ক্লাসটা আজকে নিলাম, প্রথমে আমরা বেসিক জানছি প্রিপোজিশন কি, প্রিপোজিশন কিভাবে কাজ করে। প্রিপোজিশন অ্যাকচুয়ালি এমন একটা ওয়ার্ড যেটা অন্য একটা নাউনকে রিলেট করে তার আগের সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে। ওই আগের ওয়ার্ডটা নাউন হতে পারে, প্রনাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। সম্পর্ক ডিফারেন্ট প্রিপোজিশন আসলে সম্পর্কটাও ডিফারেন্ট ভাবে তৈরি হবে। এটা আমরা
বেসিক জানছি। 2 নাম্বার আমরা যে জিনিস জানলাম, আমরা আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখছি। যদিও আমি তোমাদেরকে সাবধান করছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে কোনো প্রিপোজিশন নাই, সিচুয়েশন চেঞ্জ হলে প্রিপোজিশনও চেঞ্জ হতে পারে। তারপরে আমরা কিছু সূত্র দেখলাম যেগুলো দিয়ে মনে রাখার জন্য, এইগুলো দিয়ে নির্দিষ্ট কিছু মনে রাখবা, মনে রাখলে তোমার জন্য এটা কি হবে, ইজি হবে, তোমার জন্য ভাবতে, তোমার জন্য করতে ইজি হবে। যেমন এখানে বরিশাল টিম, বরিশালের বি দিয়ে আমরা পাচ্ছি বিলিভ ইন, তাহলে আই ডোন্ট বিলিভ ইন গোস্ট, হ্যাঁ, এট দি অ্যাবজর্ড ইন, মগ্ন অনেকবার আসে, অ্যাবজর্ড ইন মগ্ন, ঠিক আছে, ভার্সিটিতে আসে, রেজাল্ট ইন ফলাফল, ঠিক আছে, ইন্টারেস্টেড ইন আগ্রহী, স্কিলড ইন দক্ষ। তাহলে এই যে সূত্র দিয়ে তোমার কাজ হচ্ছে এখন বাসায় বসে প্রথমত সূত্রগুলো লিখা, সূত্র লেখার পরে সূত্রের সাথে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তোমাকে একটা একটা করে লিখা, লিখলে তারপরে তুমি গিয়ে কি বাবা দেখবে তোমার ইমপ্রুভ হচ্ছে। সো এটা হলো আমার কথা, তোমাদেরকে একটু বলি, দেখো যারা 25 ব্যাচের শিক্ষার্থীরা আছো, এখানে ফার্স্ট ইয়ার একদম তোমরা শেষ করছো, তেমন ভালোভাবে পড়ো নাই বললেই চলে, অনেকে পড়ছো অনেকে পড়ো নাই, বা ওই পড়াটা আসলে পর্যাপ্ত কিনা নিজে একটু ভেবে দেখো। সেকেন্ড ইয়ারও গেল, সেকেন্ড ইয়ারে ফার্স্ট টার্ম শেষ, মিড টার্ম শেষ, প্রি টেস্ট শেষ, সামনে টেস্ট, এখন যে মাসগুলো আছে অর্থাৎ 5 বা 6 মাস, এই মাস যদি নিজেকে চেঞ্জ করতে না পারো, সামনে নতুন বছর আছে, আমি জানি নতুন বছরে যে আসবে সেখানের জন্য তোমরা কতগুলো প্রতিজ্ঞা করছো, সবাই এখন চিন্তা করে আছো সামনের বছর থেকে সিরিয়াস হয়ে যাবে, হ্যাঁ, তো সামনের বছর থেকে যে সিরিয়াস হওয়ার কথা ভাবতেছে, এই সামনের বছর আর জীবনে আসবে না। আমি আবার বলে দিচ্ছি, সামনের বছরগুলো জীবনে আসবে না, সৃষ্টিকর্তা কখনো বেমানি করবে না, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনে ওয়াদা করছে যে, একটা কোরআনের আয়াত তোমাদেরকে বলি, আমার আগে এই যে কভার ফটো ছিল, এটার কভার ফটোর আগে একটা কভার ফটো ছিল, মানুষ যা চায় তা কি পায়, মানুষ যা কি চায়, মানুষ যা চায় তা কি সে পায়। পরের আয়াতে বলা হচ্ছে, কিছুক্ষণ পরের আয়াতে বলা হচ্ছে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এখন তুমি যদি চেষ্টা না করো তুমি কখনোই পাবা না। এখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো বলো, জীবনে উন্নতি বলো, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমি বলবো না, আমি তোমাদেরকে শুধু পড়ালেখার কথা বলবো না, জীবনে যে ফিল্ডে তুমি উন্নতি করতে চাইবা সেই ফিল্ডে তোমাকে সময় দিতে হবে, কষ্ট করতে হবে, এরপর আল্লাহ তোমাকে ফলাফল দিবে। বিশ্ববিদ্যালয়ের টিকাটাই জীবনের সফলতা না, বিশ্ববিদ্যালয়ে টিকতেই হবে এটাও জীবনের সফলতা না। আমি ফলস সেন্সে কাউকে আমি ডুবাই না। হ্যাঁ, তুমি ভালো, তুমি পড়ালেখা করতে ইন্টারেস্টেড, দেন ইউ ক্যান গো ফর ইট, বাট তুমি পড়ালেখা ভালোভাবে করো না বা তোমার ইচ্ছা করে না, তুমি অন্য কিছুতে নিজের সময়টা দাও, ব্যবসায় তোমার সময় দিতে পারো, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে সেখানে তোমার সময় দাও, কেউ ম্যানেজ করতে পারে ভালো, ওইখানে তোমার সময় দাও, কেউ ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতে পারে ওইখানে তোমার সময় দাও, কেউ ক্রিয়েটিভ রাইটিং লিখার দক্ষতা ভালো সেখানে তোমার সময় দাও, যেখানেই তুমি সময় দিবে সেখানে উন্নতি করে। মানুষ যা চায় তা কি সে পায়, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, যা সে কষ্ট করে, এটা তোমাকে করতে হবে। এখন তুমি যদি এটা ভাবো যে আমি পড়ালেখা করব না কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে টিকে যাব, যেহেতু আমি পড়ালেখা নিয়ে কথা বলছি তাই বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, আমি ব্যবসাতে সময় দিব না, এফোর্ট দিব না, কিন্তু আমি ব্যবসায় উন্নতি করব, এটা কখনই হবে না। কারণ সৃষ্টিকর্তা কখনো কি করতে পারবে না, আল্লাহ কখনো পক্ষপাতিত্ব করতে পারবেন না, আল্লাহ কখনোই পক্ষপাতিত্ব করবেন না। যে কষ্ট করছে আল্লাহ কখনো তোমার চেহারা দেখবে না, তুমি কেমন সেটা দেখবে না, দেখবে তোমার এফোর্ট, তুমি কতটুকু দিচ্ছ, ওইটার উপর ডিপেন্ড করেই আল্লাহ তোমাকে সফলতা দেবে। যদি এরকম হতো তাহলে যারা ওই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ওয়ার্ল্ড হয় ওরাই আগে সফল হইতো বা বিভিন্ন কাজে সফল হইতো, ঠিক আছে। তো আল্লাহ কখনো চেহারাও দেখবে না, কিছু দেখবে না, আল্লাহ দেখবে তোমার এফোর্ট, তুমি কতটুকু কষ্ট করছো, সেটা যদি করো তাহলে তুমি পাবা। এখন তুমি চিন্তা করো তুমি কতটুকু কষ্ট করেছো বা কতটুকু কষ্ট সামনে করবা। সাপোজ তুমি কষ্ট করোই না একদম, তুমি কষ্ট, আমি একটা এক্সাম্পল দিই, অনেকে বলতে পারো স্যার আমি তো এতদিন পড়ি নাই, এখন কি সম্ভব, আমি কি কাম ব্যাক করতে পারবো কিনা, আমি একদম তোমাদেরকে সহজভাবে বুঝাই কাম ব্যাক করতে পারবা কিনা। সাপোজ তুমি আগে পড়ালেখা করতা, তুমি যে সারা জীবন পড়ালেখা করছে, ক্লাস ফার্স্ট ইয়ার থেকে সে পড়ালেখা করে আসে ডেইলি 5 ঘন্টা, মানে 5 ঘন্টা করে ডেইলি, যে ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছে, তো ডেইলি 5 ঘন্টা করে করে সে অনেক দূর আগেছে। তুমি করতে সেই জায়গায় 2 ঘন্টা বা 1 ঘন্টা বা একদমই করো নাই। এখন সেকেন্ড ইয়ারে বসে সেও ওই 5 ঘন্টায় করবে, 5 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা এটার মধ্যে থাকবে। কিন্তু তুমি যদি এই 1 ঘন্টা 2 ঘন্টা যে পড়ালেখা আগে করতে, এখন যদি তোমার পড়ার গতির মাত্রা ডেইলি 8 ঘন্টা করে ফেলো, ডেইলি 10 ঘন্টা করে ফেলো, তাহলে তুমি তো ওকে ছাড়াই যাবা ভাই। মাঝে মাঝে দেরিতে শুরু করা মানে পরাজয় নয়, দেরিতে শুরু করা মানে তুমি ক্রিকেটার মাঝে মাঝে দেখবা শর্ট করার জন্য একটু ব্যাকফুটে যায়, ব্যাকফুট আর প্রেশার নিয়ে বড় ছক্কা মারার জন্য যায় যে, সো সামটাইমস আমাদেরকে ব্যাকফুটে যেতে হয়। ওকে ফাইন যে তুমি পিছায় আসো, আমি তোমার সাথে একমত, নো প্রবলেম এট অল, কোনো প্রবলেম নাই। আমি এসএসসিতে প্লাস পাইছি, তাও সায়েন্স থেকে, তাও আমি 3 মাস পরে আমি বলতে পারবো লাস্ট, প্রথম থেকে পড়ছি হালকা পাতলা, কিন্তু লাস্টে 3 মাস ওই পড়াটাই আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। তো এটা তোমাকে এফোর্ট দিতে হবে। এখন তোমরা যারা ভাবতেছো আমি 2 ঘন্টা পড়ছি ভাই, 1 ঘন্টা পড়ছি, 3 ঘন্টা পড়ছি, অন্যরা তো 5-6 ঘন্টা পড়ে অনেক আগায় ফেলছে,
কোনো প্রবলেম নাই। তুমি তোমার পড়ার মাত্রা বাড়াই দাও, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বাড়াই দাও। এখন যেহেতু সামনে পরীক্ষা এইচএসসি 25 or 6 এর তো সময় থাকবে নিজেকে এখন থেকে প্রস্তুত করা, ঠিক আছে? আর যারা 25 আছো, এমন ভাবে পড়ো মানে মানুষ যাতে তোমাকে পাগল বলে, উন্মাদ বলে বাসায়, যে কিরে এই মেয়ে পাগল হয়ে গেছে না, আমি প্লিজ পড়া বন্ধ করো না, তুমি একটু ভাব নিয়ে থাকবে না আমি পড়বো। এটা নিজের মধ্যে চ্যালেঞ্জ নাও, কারোর সাথে প্রতিযোগিতা করা দরকার, নিজের সাথে প্রতিযোগিতা করো। আজকে 1 ঘন্টা, কালকে 1 ঘন্টা 15 মিনিট, পরশু 1 ঘন্টা 20 মিনিট, পরশু 1.5 ঘন্টা। তারপরে ভাই এমন অনেক স্টুডেন্ট দেখছি আমি যখন 6-7 পড়তাম, আমার এখনো মনে আছে, আমার একটা বন্ধু ছিল আমাদের, ওই যে আমি মাদ্রাসা পড়ছি, হুজুর বলছে তুই জীবনে পাশ করতে পারবি না, ওকে পাশ করতে পারবে না বলছে। সে নিজেকে এমন ভাবে চেঞ্জ করছে, সে ভাই প্লাস পাইছে, এবং ইটস পসিবল। আমার একটা স্টুডেন্ট যে ইংলিশে কিছুই পারতো না, সে আমাকে এসে বারবার হতাশার কথা বলতো, স্যার আমি বুঝি না, কিন্তু ওকে আমি কিছু প্রেসক্রিপশন দিচ্ছি, আমি এগুলো করো, ও নিজে এগুলো শেষ করে, আমি আরো আগের কথা বলছি, ও নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে ভাই, এমন জায়গায় নিয়ে গেছে, ও আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করছে। যারা ভালো ছিল তাদের থেকে আগে গেছে। তাহলে কে কোন জীবনে কাকে ছাড়িয়ে চলে যাবে এটা কেউ বলতে পারে না। উই নেভার নো, আমরা কখনো জানি না। আমরা এখন দেখতেছি অনেক পিছিয়ে আছে, কিন্তু সে যে কখন তোমাকে ছাড়িয়ে চলে যাবে তুমি বুঝতে পারবে না। তুমি বিশ্ববিদ্যালয়ে টিকে মনে করতেছো তুমি লাইফে সফল, কিন্তু ও যে ব্যবসা করে, ওর কোম্পানিতে তোমাকে জব দিবে না এমন এটার কোনো নিশ্চয়তা নাই। সো লাইফে কখনো কাউকে ছোট করার দরকার নাই, নিজের মতো নিজের সাথে প্রতিযোগিতা করে নিজেকে এগিয়ে নিয়ে যাও, এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে কেউ ধরতে পারবে না। আর অহংকার করা যাবে না, অহংকার একদম ডাউন টু আর্থ পার্সন, অলওয়েজ ট্রাই টু বি ডাউন টু আর্থ পার্সন, একদম নর্ম ভদ্র। 25 সাল সামনে যেহেতু আসছে, 25 সালের জন্য নিজেকে প্রস্তুত করো। 25 সালে কয়েকটা স্পেশাল গুণাগুণ রাখবা, নিজেকে আরো বেশি ভদ্র করবা, নম্র করবা, ডাউন টু আর্থ পার্সন করবা, হাম্বল করবা। হ্যাঁ হ্যাঁ, কথায় গ্র্যাটিটিউড থাকতে হবে। আমাদের মধ্যে গ্র্যাটিটিউড নাই। আমরা ভাত খাওয়ার পরে কখনো বলছো যে আল্লাহ আমাকে আজকের এই খাবারের জন্য তোমাকে ধন্যবাদ? খ্রিস্টানদের একটা সুন্দরী আছে, ওরা টেবিলে বসে সবাই হাত ধরে, যে বলে যে সৃষ্টিকর্তা এই খাবারের জন্য আপনাকে আজকে ধন্যবাদ। আমরা কখনো বলি না। আমি একটা মুভিতে একবার দেখছিলাম, তারপর থেকে আমি চেষ্টা করি, আমি একটা খাবার খেলো বলে যে আল্লাহ আজকে এই খাবার খাওয়ানোর জন্য আমাকে ধন্যবাদ। এভাবে গ্র্যাটিটিউড নিজের মধ্যে আনতে হবে যে কোনো কাজের জন্য। হ্যাঁ ধন্যবাদ সৃষ্টিকর্তার কাছে। তোমাদেরকে একদিন লোকমান, আমি ওই দিন ওস্তাদ নোমান আলী খান একটা লেকচার দেখতেছিলাম, অসাধারণ একটা গল্প পাইছি লোকমান আলাইহিস ইসলামের সময়ের যুগের। ওই গল্পটা একদিন শেয়ার করবো নেক্সট ক্লাসে। অসাধারণ, তার গ্র্যাটিটিউডের কথা আল্লাহ বলছে। সবসময় আমাদেরকে অন্যের প্রতি কি হতে হবে, মানে একদম হাম্বল, এবং এগুলোর মধ্যে শান্তি। অন্যরা ভাববে এ তো অনেক সে অনেক সাদাসিধে, বাট এটা নিজের মধ্যে একটা তৃপ্তি আছে, ঠিক আছে? এবং নিজের মধ্যে সবসময় কেউ কোনো একটা ভালো করলে এটাকে অ্যাপ্রিসিয়েট করা, খুব ভালো করছো, এবং ওর প্রতি কৃতজ্ঞ থাকা, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, আপনি আমাকে এটা, আল্লাহর ইচ্ছা আপনি আপনার মাধ্যমে এই কাজটা আমার হয়েছে। এই গ্র্যাটিটিউড নিজের মধ্যে আনতে হবে, হাম্বল হতে হবে। 25 সাল স্কিলগুলো এগুলো করো, ইংলিশের একটা স্কিল তৈরি করো, যখনই কথা বলবে ইংলিশে বলবা, মানুষ আলাদাভাবে, এটা দরকার। তুমি যদি ইমপ্রেস করতে চাও, তুমি যদি দায়ী, বা তুমি যদি দিনের জন্য কাজ করতে চাও, ইফ ইউ নো ইংলিশ, দেন এটা তোমাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। স্কিল তৈরি করো, ইংলিশে কথা, যাতে বাংলা বলবা 10টা সেন্টেন্স, ইংলিশ বলবা 15টা সেন্টেন্স, মানুষ তোমাকে আলাদা জায়গায় দেখবে। এটা যুগটাই এমন, এবং এটা ভালো। যত ভাষা জানবা তত দক্ষতা বৃদ্ধি হবে, ততই ভালো, ঠিক আছে? এই দক্ষতাগুলো নিজের মধ্যে তৈরি করো। তারপর 5 ওয়াক্ত, আমি শুরু করবো। 5 ওয়াক্ত নামাজ কালাম আমার মধ্যে মিস হয় অনেক, আগে অনেক সময় 1 ওয়াক্ত নামাজ মিস যেত না, তাহাজ্জুদ সহ পড়ছি, এখন মিস হয়। সেটা আবার নিজের মধ্যে নিয়ে আসা, এই জিনিসগুলো আবার নিজের মধ্যে তৈরি করো। 25 সালে নতুন ভাবে ওয়াদা করে নতুন ভাবে তৈরি করো, নিজেকে নতুন ভাবে চেঞ্জ করে ফেলো। লাইফের কখনো কি নাই, মনে রাখবা, লাইফের তুমি এখনো হেরে যাও নাই। তোমার আজকে থেকে শুরু করলে, তোমার আজকে থেকে নতুন যাত্রা শুরু, এটাই হচ্ছে জীবনের মজা। কেউ অনেক আগায় গেছে, নো প্রবলেম, এই জায়গায় আছে, কিন্তু তোমার আজকে থেকে আবার নতুন ভাবে শুরু, এখান থেকে তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবা। তো অনেক কথা বলে ফেললাম। আজকের আমরা যা পড়িয়েছি এগুলো মনে রাখবা ভাই। অনেক সময় তোমাদের সাথে ক্লাসে আসলে ব্যস্ততার জন্য বলা হয় না। এগুলো যা সবকিছু বললাম তোমাদের ভালোর জন্য, যদি উপদেশ মেনে চলতে পারো জীবনে আসলে কোনো কিছু করতে পারবে। দেখো, আমি তোমাদের জন্য একটা এক্সপেরিয়েন্সড পারসন। আমি যে কথাগুলো বলবো অবশ্যই আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি। আমার বয়স তোমাদের থেকে অনেক বেশি। হ্যাঁ, আই এম 28 years old and happily married for 1.5 years maybe। হ্যাঁ, তো আমার জীবনে যে এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে আমি শেয়ার করছি, এবং আমরা ব্যবসা করছি। হ্যাঁ, তো এটাকে আমি এই জায়গায় নিয়ে আসার পরে আমি যে অবস্টেকল গুলো দেখছি, আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে। সো আমি কথা বলছি এক্সপিরিয়েন্স থেকে, কোনো বুকিশ কথা না যে মুখস্থ করে এসে তোমাদেরকে আমি বলছি। সো হোয়াট এভার আই এম সেইং, সবগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে, বেসড অন মাই এক্সপিরিয়েন্স। সো তোমাদেরকে উপদেশ দিয়ে গেলাম,
এটা আমি জানি সবাই মানবে না, কিন্তু যারা নিবা তোমাদের জীবনে আসলেই একটা কল্যাণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইবা অনেক বেশি। সো আজকে ক্লাস এটা বলেই শেষ করব। যা পড়িয়েছি আজকে বেসিকটা দেখবা, প্রথম 15-20 মিনিট খুব ইম্পর্টেন্ট। এরপরে যে সূত্রগুলো আমি দিয়েছি সেই সূত্রগুলো তোমরা মুখস্থ করে করে লিখবা। আর একটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখবো। এখন কারো কোয়েশ্চেন আছে কিনা আমার আজকের পার্ট পর্যন্ত তোমার ক্লিয়ার কিনা একটু বলো। আই ওয়ান্ট টু সি ইউর কমেন্টস। আজকের পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। রাফি আছে? ওকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পাবো তোমাদের সবাইকে। আমি আসলে ক্লাস নিই না অনেকদিন। সো যদি তোমরা আমাকে কথা দিতে পারো স্যার আপনি আমরা ক্লাস করবো, ভাই একটু আপনি মোবাইলটাতে একটু কমেন্টগুলো দেখতে পারবো? শেষ তো ইনশাআল্লাহ। অনেক ভালো লাগলো স্যার আপনার কথাগুলো, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার মোটিভেশন দেওয়ার জন্য। ভাইয়া স্লাইডগুলো দিবেন? ওকে, আই উইল প্রোভাইড ইউ ইফ ইউ নক মি অন হোয়াটসঅ্যাপ, দেন আই উইল শেয়ার ইউ। ইয়েস স্যার। ওকে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আমার অন্যটা সরে গেছে, দুঃখিত। ওকে ইয়েস স্যার। ওকে ইনশাআল্লাহ। ওকে নেক্সট ক্লাস আই উইল টেক অন ওয়েডনেসডে ইনশাআল্লাহ। অবশ্যই পাবেন স্যার। ওকে ভাই আমারটা তো আসতেছে এখন। ওকে থ্যাংক ইউ। আজকের ক্লাসটা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল এবং আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার কোনো ক্লাসে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ স্যার থ্যাংকস, খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। মামুন অনেক দূর থেকে, মামুন দেখে সেই সিলেট থেকে মনে হয় আমাদেরকে দেখে ইনশাআল্লাহ। ওকে এবং কিছু মোটিভেশন ইনবক্স করেন জারিন সরকার। ওকে মোটিভেশন পাঠিয়ে দেবো আপনার ইনবক্সে। ওকে আল্লাহ হাফেজ। থ্যাংকস অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আই ফিল প্রাউড টু বি হিয়ার টুডে। আমার খুবই ভালো লাগছে তোমাদের সাথে থাকতে পারে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।